ব্রাজিলে নেইমার থাকছে কি থাকছে না? ব্রাজিলের হয়েও সেরাটা সবসময় দিতে পেরেছে। বিশ্বকাপের বাকি আর 80 দিনের মতো, বিফোর বিএনপি বিফোর ব্রাজিল, আরো অনেক কিছুর সঙ্গেই তাদের খেলতে হয়। রোনালদিনিও ইজ নট বিউটিফুল এনাফ ফর রিয়াল মাদ্রিদ। তিনি মদ খেয়ে অনুশীলনে গিয়েছেন, তবে রোনালদিনিও কিন্তু এখানে একা নন। সেটা সময় নেই অবভিয়াসলি। 2006 বিশ্বকাপে আদ্রিয়ানো ব্রাজিলের সবচাইতে বড় তারকা ছিলেন। অ্যাট এ টাইম দুজনকে বিয়ে করে তাদেরকে নিয়ে সংসার করা। এসি মিলানের কাকা আর রিয়াল মাদ্রিদের কাকা আকাশ পাতাল পার্থক্য। বিশ্বকাপের বাকি আর 80 দিনের মতো, মানে 100 দিনেরও কম সময় বিশ্বকাপ ফুটবল ঘিরে উত্তেজনা তো জমে উঠেছে। তাই ঈদের এই সময়টায় আমরা একটু মনে হলো বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলি। ইনফ্যাক্ট একটা পার্টিকুলার দলকে যারা কত বছর ধরে হবে একটু হিসাব করেন গুনে গুনে, যে তারা হেক্সা জয়ের মিশনে আসছে এবং প্রতিবার ব্যর্থ হয়ে ফেরত যাচ্ছে। এবং এই কথা বলার জন্য আই এম ভেরি হ্যাপি টু ইন্ট্রোডিউস, আমাদের সঙ্গে আছেন মীর ভার্সেস মীরের আরেক মীর রায়হান মাসুদ। ধন্যবাদ সবাইকে। মানে বিশ্বকাপের বছর 2026 এবং বিশ্বকাপের বছর মানে হচ্ছে সেই বছর 3টা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল বিশ্বকাপ। সো 3টা ঈদের বছরে কিন্তু আমরা যারা ফুটবল ভালোবাসি, স্পোর্টস ভালোবাসি, তাদের জন্য স্পেশাল একটা অকেশন। এবং সেই অকেশনটা আমরা চিন্তা করেছিলাম যে এবার মারামারি হানাহানি ছাড়া, ওইরকম কোনো ডিবেট ছাড়া শুরু করব, যেহেতু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। অ্যাজ এ কি জানি সাউথ আমেরিকান ব্রাদার্স আমরা মনে করেছিলাম একটা রেসপেক্ট দেব, কিন্তু ওই দিকটা আসলে এই তিতুমির রাখতে চাচ্ছে না। যেহেতু আমিও নতুন করে শুরু করি, আপনার মনে আছে কিনা 2002 সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল, মানে ব্রাজিলের সেই স্বপ্নের দল। এবং 2002 সালে বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, এবং এখন 2026 বাংলাদেশের ক্ষমতায় বিএনপি, এবং এবারও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকার কারণে ব্রাজিল আবারও বিশ্বকাপ জিতবে। এবং আপনারা জানেন 2022 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং এ ফর আওয়ামী লীগ, এ ফর আর্জেন্টিনা, বি ফর বিএনপি, বি ফর ব্রাজিল। সো এই সূত্রে আমরা এইভাবে কাউকে ট্যাগিং না করি, আমরা ট্যাগিং থেকে এখন দূরে থাকতে চাই। তবে আমার মনে একটা ভালো মোটিভেশনাল স্পিচ দিয়েছে আমাদের মীর রায়হান মাসুদ। বাট যেটা নিয়ে আজকে কথা বলতে চাই, যেহেতু আসলে ব্রাজিলকে নিয়ে বলেছি কথা বলবো, বাট ব্রাজিলের আসলে পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে কি, প্রথমত হচ্ছে ব্রাজিলে নেইমার থাকছে কি থাকছে না, এই আলোচনাটা অনেকদিন ধরেই। বাট আপাতত যে নেইমার থাকছে না সেটা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি, যে দলটা দিয়েছেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য এগেন্স্ট ফ্রান্স অ্যান্ড ক্রোয়েশিয়া, সেখানে নেইমার নেই। এবং সেটা না থাকার কারণে আসলে আলোচনাটা শুরু হয়েছে যে নেইমার আসলে কতটা রেলেভেন্ট ব্রাজিলের এই দলে, এবং তাকে ছাড়াই কি শেষ পর্যন্ত 2026 বিশ্বকাপ খেলবে। আমার মনে হয় এই প্রশ্নটা করার জন্য সবচেয়ে উপযুক্ত মীর রায়হান মাসুদ। হ্যাঁ, মানে নেইমার এমন একজন ফুটবলার যার একটা আলাদা ইম্প্যাক্ট আছে ব্রাজিলের দলে। মানে নেইমার কখনোই আমি দেখি না যে ও ক্লাব ফুটবলে ব্রাজিলের চেয়ে খুব ভালো খেলেছে। ও ব্রাজিলের যে ইম্প্যাক্টটা রাখতে পেরেছে ওভার দ্য ইয়ার্স, ইভেন ও কিন্তু যখন মোস্ট পপুলার ফুটবলার ছিল, ইউটিউব ফুটবলার ছিল বেসিক্যালি, আমরা ওর স্কিলস দেখতাম ইউটিউবে, তখন ও সান্তোসে খেলতো। হ্যাঁ, অ্যাক্টিং স্কিলস। আচ্ছা, এই টপিক একটু পরে আসতেছি। বাট এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, মানে ও ব্রাজিলের হয়েও সেরাটা সবসময় দিতে পেরেছে অন অ্যান্ড অফ। যে কারণে আমরা দেখি যে 2014 সেই মারাকানার ট্র্যাজেডি, 7-1 গোলে হেরে যাওয়া, সেখানে ও ছিল না দেখে এটা হাহাকার থাকে। 2018-তে দেখেছি যে মানে ওর ইনঅ্যাক্টিভিটি যেই ম্যাচে, সেই ম্যাচে ব্রাজিল হেরে গিয়েছে বেলজিয়ামের সাথে। আমার মনে হয় হিস্ট্রিক্যালিও রায়হানের এই কথাটার সঙ্গে একটু একমত হতে হবে, কারণ ব্রাজিলে আসলে এরকম কিছু এক্স ফ্যাক্টর ফুটবলার সবসময় রাখা হয় যারা হয়তো তাদের সেরা সময়ে নেই। 1998-এ রোনালদো, 2008-এ কাকা, এবং এখন যদি আমরা নেইমারের কথা চিন্তা করি, ওই ইম্প্যাক্টের কথা চিন্তা করি, বাট স্টিল নেইমার সময় নেই, সেটা সময় নেই অবভিয়াসলি। 1998-এ তো রোনালদো মানে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার না, ওই ওয়ার্ল্ড কাপে তার অসুস্থ ছিলেন, তিনি অনেক রকম আলোচনা ছিল, শেষ পর্যন্ত তাকে খেলানো হয়েছে। ইয়েস, সেটা সময় অবভিয়াসলি ছিলেন। এরপরে তো রোনালদো আরো নিজেকে ছাড়িয়ে গেছেন, বাট স্টিল মানে কিছু বিষয় আসলে ব্রাজিলের জন্য বোধহয় ওই সুপারস্টার ব্যাপারটা এক্স্যাক্টলি কাজ করে। এবং ব্রাজিলে যেটা হয়, দুই একটা স্কিল দেখার পরই, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আসছে, ব্যাপারটা আরো বেশি করে আমরা দেখি যে ইউটিউব বা ফেসবুক বা টিকটকে দু একটা স্কিল দেখার পরে তাকে একটা নতুন ট্যাগ দিয়ে দেওয়া হয়, যে নতুন রোনালদিনিও বা নতুন কাকা, নতুন রবিনিও, এরকম। বাট একটা বড় ব্যাপার হচ্ছে, আমরা যে রোনালদিনিওর কথা বলছি, সেই রোনালদিনিও কি নিজের যে অ্যাস্থেটিক্স, নিজের যে নান্দনিকতা, সেটাকে কি পারফরমেন্সে রূপান্তর করতে পেরেছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। বার্সেলোনার রোনালদিনিও ব্রাজিলের রোনালদিনিওকে কখনোই সেইভাবে ম্যাচ করতে পারেনি। ব্রাজিলটা ছাড়িয়ে যেতে পারেনি, বার্সেলোনা রোনালদিনিও সামথিং এলস ছিল। এখনো পর্যন্ত আমার মনে পড়ে সে চেলসির সাথে বড় বড় ম্যাচ, ইংল্যান্ডের, এবং একটা ইতিহাস আছে সেই সময়কার 2002 সালের দিকে। মানে
তখন বেকহামকে যখন কেনে রিয়াল মাদ্রিদ, তখন রোনালদিনিওকে কেনারও কথা ছিল, কিন্তু রোনালদিনিও সম্পর্কে সেই সময়কার রিয়াল মাদ্রিদ, মানে এটা শোনা কথা, রেফারেন্স দিতে পারছি না এই মুহূর্তে, বাট তখন বলা হচ্ছিল যে রোনালদিনিও ইজ নট বিউটিফুল এনাফ ফর রিয়াল মাদ্রিদ। যেটা ব্রাজিলের, আচ্ছা আজকে আমরা ব্রাজিলের খুব নেতিবাচক কিছু বিষয় নিয়ে কথা বলবো, এই ফুটবলারদের নিয়ে অনেক প্রসঙ্গ আসবে, অপ্রীতিকর প্রসঙ্গ বা কি বলে অপ্রিয় প্রসঙ্গ আসবে, কিন্তু একই সাথে ব্রাজিলেরদের এই জিনিসটাও সাফার করতে হয়েছে, রোনালদিনো থেকে শুরু করে আজকে ভিনিসিয়াস জুনিয়র, এক্স্যাক্টলি, মানে দে হ্যাভ টু মানে প্লে উইথ সামথিং এলস, আর অনেক কিছুর সঙ্গেই তাদের খেলতে হয়। পার্সোনালি আমি যত জানি আপনি কিন্তু আমার চেনা অন্যতম। আচ্ছা ওকে, সো আমরা নেইমার প্রসঙ্গে ফেরত যাই। এখন আরেকটু বেসিক কোশ্চেন করি, একেবারে খুব আমরা সাধারণ জনগণ, আমরা যারা ধরুন নিখাত ফুটবল লাভার, কারো ভক্ত না, ঠিক আছে, মিরান মাসুদ এখানে ভক্ত হয়ে বসেছে, সেটা হচ্ছে যে ধরুন একজন ফুটবলার যখন খেলার চেয়ে অনেক বেশি তার মনোযোগ থাকে বাইরে, সে পার্টি করতে পছন্দ করে, ম্যাচের আগের রাতে নাই হয়ে যাচ্ছে, অনেক কি বলে নারী সঙ্গ তার পছন্দ, এবং এ ধরনের ট্যাক্স ফাঁকি দিতে চান গভর্নমেন্টকে, একটা পার্টি বয় ইমেজ, এবং তিনি ধরেই নেন আমি তো অমুক, আমি যা খুশি তাই করতে পারি, এই আচরণটা, এবং যখন তিনি তার খেলার দিকে মনোযোগ কমিয়ে দেন, ফিটনেসের মনোযোগ কমিয়ে দেন, ইনজুরিতে পড়ছেন কিন্তু তিনি স্টিল অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, সেই ফুটবলের ক্যারিয়ারটা আসলে এরকমই তো হওয়ার কথা। এক্স্যাক্টলি, মানে এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাড লাকও আছে, তবে এই ক্ষেত্রটা ব্রাজিলিয়ান ফুটবলারদের ক্ষেত্রে অনেক বেশি সত্যি। আমি যদি একের পর এক লিস্ট করি, আপনি যেহেতু বলছেন মানে রোনালদিনিওর কথা, রোনালদিনিও কিন্তু প্যারাগুয়েতে জেলে ছিলেন মাদক সহ ধরা পড়ে। রোনালদিনিওর মানে ক্যারিয়ারের পরবর্তী সময়টায় অনেক বেশি নানা ধরনের স্ক্যান্ডাল, মানে ইভেন ফ্রম প্রস্টিটিউশন টু ড্রাগ এডিকশন, সব দিক থেকে এট আ টাইম দুজনকে বিয়ে করে তাদেরকে নিয়ে সংসার করা, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল আলোচিত বেশ কিছু ঘটনা। তবে রোনালদিনিও কিন্তু এখানে একা নন, আদ্রিয়ানোর মতো ফুটবলার ছিলেন। 2002 বিশ্বকাপ, 2006 বিশ্বকাপে আদ্রিয়ানো ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ছিলেন। আদ্রিয়ানো এমন একজন ফুটবলার ছিলেন যাকে বলা হয়তো পরবর্তী রোনালদো, বিকজ অফ হিজ লেইড ব্যাক স্টাইল, স্লো ফিট মুভমেন্ট, কিন্তু যখন কোনো একজন ডিফেন্ডার বা গোলকিপার তাকে ধরতে আসতেন বিদ্যুতের গতিতে, মানে এটা একটা ডিফারেন্ট খেলা। সেই আদ্রিয়ানো তার বাবা মারা যাওয়ার পরে তিনি হচ্ছে ড্রাগ এডিক্ট হন, এটা প্লেয়ার্স ট্রিবিউনের একটা লেখা থেকে আমি বলছি, এবং তারপরে তিনি জেলে পর্যন্ত গিয়েছেন। তিনি ওয়ান অফ দোজ ফুটবলার্স, আদ্রিয়ানো। সো আমরা বলছি রোনালদিনিওর কথা, তারপরের বিশ্বকাপে ছিল আদ্রিয়ানো। ঠিক 2010 সালে এরকম একজন ফুটবলার ছিলেন, ব্রাজিলিয়ান, রিয়াল মাদ্রিদ স্টার, ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, রবিনিও, যে কিনা 2013 সালে একেবারে তাকে পেলেই মনে করা হতো, হ্যাঁ মানে পেলে বলা হতো, যে ভিনি পেলে যেমন এখন বলা হয়, ঠিক সেরকম। রবিনিওর সমস্যা ছিল হচ্ছে, রবিনিও 2013 সালে একটা রেপ অ্যাকিউজিশনে পড়েন, এবং সেটা প্রমাণিত হয়েছে পরবর্তীতে, এবং তার ক্লাবেও তখন তাকে এটা নিয়ে, এবং তিনি তারপরে আর কখনো ভালো কোনো ক্লাবে খেলতে পারেন, মানে তার ক্যারিয়ার শেষ। আচ্ছা, আমরা নেইমারকে নিয়ে কথা বলছি, বাট এই একই সময়ে কিন্তু আরো একজন ফুটবলার এই স্কোয়াডে নেই, তিনি হচ্ছেন অ্যান্টোনিও। তিনিও থাকতে পারতেন হয়তোবা, বাট অ্যান্টোনিও স্টিল হি ইজ প্লেইং গুড, বাট স্টিল অ্যান্টোনিওর বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রিয়াল বেটিসে যখন তিনি গেলেন, বেটিসে তিনি বেশ ভালো খেলেছেন, একই রকম অ্যালিগেশন যে তিনি তার গার্লফ্রেন্ডকে নির্যাতন করেছেন, অ্যাসাল্ট করেছেন, এরকম একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং সেটার জন্য তিনি দল থেকে বাদ পড়েন, এবং এখনো আসলে তিনি ওইটা বোধহয় কাটিয়ে উঠতে পারেননি। বাট আমরা একটু যদি স্পেসিফিক্যালি আগাই, নেইমারের আসলে কি হয়েছে, যেমন আমি যখন বলতেছিলাম যে শুধুমাত্র যে লাইফস্টাইল এই ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে তা না, 2-3 জন প্লেয়ার আছে যারা লাইফস্টাইলের বাইরে এসে, যদি বলি নেইমার এবং কাকা, যেমন কাকাকে কিন্তু খুব এক্সক্লুসিভ এবং খুব অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্টে রিয়াল মাদ্রিদে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কাকার ইনজুরি প্রোন যে স্বভাবটা, ইনজুরির কারণে তিনি এটাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি। মানে এসি মিলানের কাকা আর রিয়াল মাদ্রিদের কাকা আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছিল তখন। একই সাথে যদি আমরা আরো একজন ফুটবলার, মানে নেইমারের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, নেইমারেরটা একটু আগে শেষ করি। নেইমারের কেরিয়ার জুড়ে যে ইনজুরিগুলো আপনি যদি দেখেন, তিনি যখন মাঠ ছেড়ে যান প্রতিটা বড় বড় খেলায়, বড় বড় টুর্নামেন্টে, আপনি তার জাস্ট মেটাটার্সেল, তার পায়ের পাতা থেকে গোড়ালি পর্যন্ত যদি দেখবেন, তখন আপনি আর এই যে অ্যাক্টিং বা যে ধরনের দৃষ্টিকটু কথাগুলো আপনারা বলেন, সেগুলো আসলে বাট একই সাথে নেইমার যে একেবারে অভিনয় করেন না সেটাও বলা যাবে, কারণ হচ্ছে তার পায়ের পাতার অবস্থা এমন, আপনি যদি তাকে টাচ করতে যান সেক্ষেত্রে তিনি রক্ষা পাওয়ার জন্য, সেটা অ্যাভয়েড করার জন্য যে জাম্পটা করেন, তখন তিনি গড়াগড়িটা বা যেটা হয় সেটা বেশিরভাগ সময়। ভেরি গুড ব্যাখ্যা আমরা আজকে পেলাম অনেকদিন পর। এবং আপনি যদি তার মেটাটার্সাল, নেইমার্স মেটাটার্সাল লিখে গুগলে সার্চ দেন, খুবই ভীতিকর ছবি পাবেন, যেগুলো আমাদের পায়ের পাতার সাথে কল্পনা করলে। রায়হান, আমি মনে করি ব্রাজিলের এই দলটাই, যেখানে ধরুন ভিনি, রদ্রিগো এবং মার্টিনেলি, মানে ফরওয়ার্ড লাইনটা অনেক কম্প্যাক্ট মনে হয় এই দলটাকে, সেখানে আসলে নেইমারের জায়গা, মানে আনফিট বা নট আ টপ ফর্ম নেইমারের জায়গা আসলে কতটা যুক্তিযুক্ত। যদি আজকে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি না, তবে একটা
রিসেন্ট একটা ইন্টারভিউ থেকে একটা লাইন বলি, মাহমুদুল্লাহ রিয়াদের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব সমালোচনা হয়েছিল 2019 সালে, এবং রিসেন্টলি একটা পডকাস্টে, সাইদ ভাইয়ের পডকাস্টে তিনি বলেছেন যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তার ইনজুরি ছিল। মানে আপনি বিশ্বকাপ খেলছেন, আপনার খারাপ খেলার বিপরীতে যুক্তি হিসেবে যখন বলেন ইনজুরি ছিল, এটা আসলে খুব একটা ভালো মানে প্রফেশনাল না ব্যাপারটা। তো নেইমারের ক্ষেত্রে আমি বলবো, সে যদি লিওনেল মেসিও হন, সে যদি ক্রিস্টিয়ানো রোনালদো হন, আপনার যদি ইনজুরি থাকে আপনি খেলবেন না, খুব ক্লিয়ার। আপনি স্টার হিসেবে আপনি সেরা 23-এও থাকবেন না, কারণ এখানে আমার মনে হয় কার্লো আনচেলত্তিও ঠিক এরকমই মেসেজ দিয়েছেন, তিনি আসলে এরকম প্লেয়ারদের নিয়েছেন যারা 100% ফিট। তবে একটা কথা আমি এখন বলবো, যেটা হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানরা আমার সাথে অনেক বেশি রিলেট করতে পারবেন। প্রতিটা বিশ্বকাপের আগে আপনি যদি ব্রাজিলের ফ্রন্ট লাইন দেখেন, প্রতিটা বিশ্বকাপের আগে এই হাইপটা হয় যে ব্রাজিলের ফ্রন্ট লাইনটা বিশ্বের সেরা, তারা এই করবেন সেই করবেন, গ্রুপ পর্ব পর্যন্ত এই হাইপটা থাকে। যেই ব্রাজিল রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে ওঠে, তারপরে এই হাইপটা অটোমেটিক্যালি নিয়ে যায় তাদের ইনকনসিস্টেন্সি এবং একই সাথে মানসিকতার কারণে। টপ অফ দ্য মাইন্ড একটা জিনিস কাজ করে যে আমরা তো ব্রাজিল, বিশেষ করে ক্রোয়েশিয়ার সাথে সেই গোলটার পরের 10 মিনিটের খেলা যদি আমি কল্পনা করি, ব্রাজিল অনেকটা মনে করেছিল আমরা ম্যাচটা জিতে গিয়েছি নেইমারের গোলের পরে। তারপরে যে ছাড়টা দিয়েছে ক্রোয়েশিয়া, জাস্ট একটা ইউরোপিয়ান দল হিসেবে যতটুকু সুযোগ নেওয়ার দরকার, ওই 10 মিনিটের সুযোগটাই তাদের জন্য এনাফ ছিল, এবং সেইখান থেকে ব্রাজিল এখনো পর্যন্ত কোনো পজিটিভ মাইন্ডসেটে আসতে পারেনি। এবং যেসব ফুটবলারদের কথা আমরা বলছি, ভিনিসিয়াস, রদ্রিগো, দে আর গুড, দে আর ভেরি গুড আমি বলবো, কিন্তু ব্রাজিল তাদের মানে সেরা স্কোয়াডটা 2022 সালেই ছিল আমার কাছে মনে হয়েছে, নেইমার সহ, এবং তারা এটা মিস করেছে। যেমন আমি যদি একটা ব্রাজিল টিমের কথা বলি যারা হচ্ছে বিশ্বকাপ জেতেনি, সেটা হচ্ছে 1982 সালের দলটা। এইটা তো মানে একেবারে অবিসংবাদিত ভাবে, এবং এটা সর্বস্বীকৃত, এটাই মনে করা হয় যে বেস্ট, বড় বড় ফুটবলাররা এখানে ছিলেন, অবাক হওয়ার মতো ব্যাপার। এবং ওই ব্রাজিল দলের সাথে আমি একমাত্র তুলনা করি 1999 সালের পাকিস্তান ওয়ানডে টিমটার। কারণ হচ্ছে আপনি যখন দেখেন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসের পরে শোয়েব আক্তার বল করতে আসছেন, মানে জিনিসের চিন্তাই আলাদা না। এবং শুধু কি সেই বিশ্বকাপ, মানে ওই বিশ্বকাপেই তো মানে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে গেছে। এবং এরকম কিছু দল থাকে আসলে, যেমন 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, রেসপেক্টেড, মানে খুবই মানে প্রিভিলেজড একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। বাট 2014 সালের আর্জেন্টিনার দলটা আমার কাছে বেস্ট ছিল, আমার কাছে মনে হয়। কারণ 2014 সালে আর্জেন্টিনার দলটা, তখন আর্জেন্টিনা যে টাইপের ফুটবল খেলে বা ব্রাজিল যে টাইপের ফুটবল খেলে, ওরা ঠিক ডিফেন্সিভ মিডকে প্রায়োরিটি দিয়ে ফুটবলটাকে উপরে নিচে নামায় না। কিন্তু 2014 সালের দলটার যে ছিল মাস্চেরানোস, তিনি ওইভাবে মাস্চেরানো তিনি ডিফেন্সিভ মিডকে কেন্দ্র করে আর্জেন্টিনার ফুটবলকে সামনে নিয়ে গেছে। এবং আর্জেন্টিনার যে উইনার মার্জিনগুলো যদি আপনি দেখেন, 2-1, 1-0, 1-0, এবং ফাইনালেও কিন্তু তারা একটা গোল দিয়ে দিলে হয়তো 1-0 গোলেই জিততো, হিগুয়েন যদি ঠিক মতো প্রিসাইজলি পারফর্ম করতেন। সো আর্জেন্টিনা যেই কোপ আপটা করেছে ইউরোপিয়ান ফুটবলের বিরুদ্ধে লড়াই করার জন্য, এটা ব্রাজিল কখনো করতে পারেনি, এটা আমার কাছে মনে হয়েছে। ওকে, সো আমরা একেবারে ধরুন যে যেটা হয়েছে, অবভিয়াসলি আমরা নেইমারকে নিয়ে শুরু করেছি আলোচনাটা, বাট একই সাথে ব্রাজিলের এমন কিছু তারকাকে নিয়ে কথা বলছি যারা আসলে বোধহয় একটু অন্যান্য কারণে হারিয়ে গেছেন বা ঠিকঠাক মতো পারফরমেন্সটা দিতে পারেননি, তাদের ভেতরে যেটা ছিল সেটা পুরোপুরি। নেইমারের জন্য স্টিল চান্সেস আছে, কারণ মের 18 হচ্ছে লাস্ট ডেট টু অ্যানাউন্স দ্য স্কোয়াড ওয়ার্ল্ড কাপের। সো তার আগে আসলে তিনি সান্তোসের, যদিও তার সময়টা ভালো যাচ্ছে না, একটা বলও তিনি শট নিতে পারেননি এই দল ঘোষণার আগের যে ম্যাচটা সান্তোস খেলেছিল সব শেষ। ফলে নেইমারকে আসলে অনেক কিছু প্রমাণ করতে হবে, যদিও তার টিমমেটরা কিন্তু তার পক্ষে কথা বলছেন যে আমার কাছে মনে হয় টিমমেট সমর্থকরা অনেকেই তার পক্ষে কথা বলবেন। তবে আমার কাছে মনে হয় নেইমার নিজেও চায় কিনা এটাও একটা বড় প্রশ্ন, কারণ উনি যে লাইফস্টাইল, নেইমার যেটা বলেছে যেটা আসলে আমার হাতে নেই, তিনি তার দল ঘোষণায় বাদ পড়ার প্রসঙ্গে তার মন্তব্যটাতে তিনি যেটা করেছেন, তিনি থাকতে চান, বাট ইটস নট আপ টু হিজ হ্যান্ড, বাট তিনি নিশ্চয়ই আসলে চেষ্টা করবেন। এই হচ্ছে আমরা দেখছিলাম যে নেইমার প্রসঙ্গ। অন্যদিকে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, যেমন ধরুন রোনালদিনো, আদ্রিয়ানো, নেইমার, বাট রোনালদিনোর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে তিনি যখন বার্সেলোনায় লিওনেল মেসি মাত্র এসেছে, রোনালদিনো ওই সময় এরকমও এলিগেশন আছে যে তিনি মদ খেয়ে অনুশীলনে গিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মিলান ডার্বির আগের রাতে তিনি রীতিমতো মানে কোচের কড়া নির্দেশের পরে পার্টি করতে চলে গিয়েছিলেন, এবং সেই ম্যাচে কিন্তু তাকে খেলানো হয়নি, একাদশে তিনি বেঞ্চে ছিলেন, এবং তারপর থেকে তার মিলান ক্যারিয়ার শেষ হয়ে যায়। আর এই হচ্ছে রোনালদিনো। এবং প্যারাগুয়েতে তিনি আসলে
ফেক পাসপোর্ট নিয়ে গিয়ে তাকে আটকে থাকতে হয়, জেলখানায় যেতে হয় তার ভাইয়ের সঙ্গে। ধরো রোনালদিনিওকে নিয়ে আলাদা লিস্টিক্যাল করা যাবে যে টপ 5 ঘটনা যেগুলোর সাথে সে ইনভলভ ইয়া আমরা আদ্রিয়ানোকে নিয়ে কথা বলেছি, বাট আরো রবিনোর কথাও এসেছে, আরো একজন ফুটবলার আছেন যার হয়তো ক্যারিয়ারের পিক সময়ের পরে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তারপরে উল্লেখ করা যেতে পারে অনারেবল মেনশন দানি আলভেস, তাকেও আসলে একই রকম ঘটনায় তাকে। তবে তার এটা না ফুটবলে খুব একটা ইম্প্যাক্ট করেনি, কারণ তিনি ব্রাজিলে টপ লেভেলে খেলেছেন এবং একই সাথে তিনি বার্সেলোনার সেই টিম, সেই যে পেপ গার্দিওলার বার্সেলোনা, ওইটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এটা দীর্ঘ সময়। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি রায়হান, আমরা মনে হয় শেষে এইটা দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এটা কি আসলে লাতিন, ঠিক লাতিন বলবো না, ব্রাজিলিয়ান কি কোনো কালচারের মধ্যে এটা পড়েছে? এটা আমার কাছে, আমরা যদি একটু মানে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা ব্যাখ্যা করি, মানে আপনি কোন আয়ের স্তর থেকে কোথায় উঠে এসেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। যে কারণে আপনি দেখবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা বড় বড় বিশ্লেষণ বা কিছু জিনিস উঠে আসে, যে বাংলাদেশের ক্রিকেটাররা যখন হচ্ছে একটা গুড অ্যামাউন্ট অফ টাকা আয় করে একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যায়, তাদের একটা থেকে টেন্ডেন্সি থাকে তারা প্রথমে বিয়ে করে, এবং এটা 22-23 বছরের বয়সের মধ্যে। দেন তারা হচ্ছে দেখবেন যে গাড়ি বাড়ি এবং মাছের ঘের টাইপের জিনিসপত্র করে, ডিফারেন্ট টাইপ অফ ব্যবসা। এবং এটা থেকে পঞ্চপাণ্ডব কিছুটা বিরত ছিল, তাও কিন্তু সাকিব আল হাসানের কিন্তু এই ধরনের বেশ কয়েকটা ইনভলভমেন্ট ছিল, প্রফেশনাল বা এটা সমস্যা হয়নি। বাট আপনি যদি মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করেন বা অন্যান্য ক্রিকেটার যারা হচ্ছে, মুস্তাফিজ তো তাও এখনো পারফর্ম করছে, আপনি যদি সাব্বির রহমানের ক্যারিয়ার দেখেন, নাসির হোসেনের ক্যারিয়ার দেখেন, আপনি দেখবেন যে তাদের ক্যারিয়ারটা এই কারণেই মোটামুটি এই কেন্দ্রের আশেপাশেই ঘুরপাক খেয়েছে, কারণ সে তাদের ক্রিকেটের বাইরের যে অ্যাক্টিভিটিস সেগুলো আসলে তাদের ক্রিকেট নট কন্ট্রোলেবল ইফেক্ট করেছে। তো এই সোশিয়াল দিক থেকে ব্রাজিলের সাথে বাংলাদেশের বেশ মিল আছে। আপনি সিটি অফ গড সিনেমাটা দেখেন, এই সিনেমাতে খুব ভালো রেফারেন্স আছে যে আপনি ব্রাজিলে কি ধরনের লাইফ দেখতে পাবেন, সেইখানে রাস্তাঘাটের এবং যেখান থেকে এইসব প্লেয়াররা উঠে আসেন, তো বেশিরভাগই খুবই মানে লাইফটা অনেক মিজারেবল থাকে একটা পর্যায়ে, এবং তারা যখন হাতে মিলিয়ন অফ ডলার্স পায়, ইউরোপিয়ান ফুটবলে আসে, তারা যখন প্যারিসের লাইফস্টাইল দেখে, তারা যখন ভিয়েনার লাইফস্টাইল দেখে, তারা আসলে নিজেদেরকে ওইখানে আটকে রাখতে পারে। এবং খুব অদ্ভুত, আমি আজকে এটা নিয়ে এই আজকের এপিসোডটা করার আগে একটু দেখছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলারদের মোটামুটি যারা ওই টপ পারফর্মার ছিলেন সবার যেন ক্যারিয়ার গ্রাফটা একই রকম ভাবে গিয়েছে, স্পেন, ইতালি, দেন ফ্রান্স, অথবা আবার ব্রাজিলে গিয়ে শেষ হয়েছে। খুব ইন্টারেস্টিং তাদের এটা। সো আমরা শেষ করতে চাই আবারও ওই কথাটা বলি যে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন আরও একবার, সেটা নেইমারকে ছাড়াই হোক বা নেইমারকে নিয়েই হোক, বাট স্টিল অফকোর্স মিরের মতো ব্রাজিলিয়ান সাপোর্টাররা সেটার জন্য অপেক্ষা করবেন, যাবেন, এবং অপেক্ষার ফল যে মধুর হয় এটা তো আমরা বা আর্জেন্টিনার অনেক ভক্তরাই জানে আসলে। সো অল দ্য বেস্ট রায়হান, আমরা একটু একসাথে ঈদ মোবারক বলি দর্শকদের। ঈদ মোবারক সবাইকে।